হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি বায়োলজির দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। আজকে আমরা পেশি টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু সম্পর্কে জানবো। এছাড়াও আমাদের দেহে যে সকল তন্ত্র বা সিস্টেম আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমেই পেশি টিস্যু। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, আমাদের আগে জানতে হবে এই পেশি টিস্যুর ক্লাসিফিকেশন বা পেশি টিস্যু কত রকমের আছে, তাই না? লেখো পেশি টিস্যু। এই পেশি টিস্যুগুলার গায়ে যদি ডোরা কাটা দাগ থাকে, সাপোজ দেখো আমি এই একটা টিস্যু আঁকলাম, মনে করো আবার এই আরেকটা টিস্যু আঁকলাম। এখন এই টিস্যুটাতে এরকম এরকম কিছু দাগ আছে, এগুলোকে আমরা বলতে পারি ডোরা কাটা দাগ বা আড়াআড়ি দাগ। বাট এইখানে কিন্তু সে আড়াআড়ি দাগগুলা নাই। যদি আড়াআড়ি দাগ থাকে, দেখো আমরা জানি যদি কোনো একটা বস্তুতে দাগ থাকে, হ্যাঁ, তাহলে তুমি যখন ধরবা জিনিসটা তোমার কিন্তু একটু খসখস লাগবে, অর্থাৎ এই জিনিসটা কিন্তু একটু অমসৃণ লাগবে, তাই না? তোমার যদি দাগগুলো থাকে তাহলে এটা ফিল করবা কেমন? অমসৃণ। অমসৃণের ইংলিশ কি? রাফ। আর যদি কোনো দাগ কাটা না থাকে তাহলে এই জিনিসটা কিন্তু একেবারে তুমি যখন টাচ করবে একদম মসৃণ, তাই না? যেহেতু কোনো দাগ কাটা নাই, একদম মসৃণ। মসৃণের ইংলিশ কি? স্মুথ। তাহলে আমাদের এই পেশি টিস্যুতে দাগ কাটা আছে নাকি দাগ কাটা নাই, এইটার উপর ভিত্তি করে আমি কত রকমের বলতে পারি। হয় তুমি বলবা স্ট্রায়াটেড মাসেল, স্ট্রায়াটেড মাসেল, বা এর বাংলাটা আসলে লেখলে বেশি সুবিধা হয়। স্ট্রায়াটেড মাসেলের বাংলা হলো ডোরা কাটা পেশি। কি পেশি? ডোরা কাটা পেশি। মানে যেগুলোয় ডোরা কাটা দাগ থাকে বা স্ট্রায়াশন থাকে, সেই পেশিগুলোকে আমরা বলি ডোরা কাটা পেশি। আর যেই পেশিতে ডোরা কাটা দাগ থাকে না সেগুলোকে আমরা কি বলবো? আমি আপাতত বাংলায় বলি ডোরা ছাড়া পেশি, ঠিক আছে? মানে ডোরা নাই, ডোরা ছাড়া পেশি। এখন ঘটনা হইল, যেই পেশিগুলার গায়ে ডোরা কাটা দাগগুলা থাকে, যে এই যে দেখো এই যে ডোরা কাটা দাগ যদি আমার পেশিতে থাকে, এই পেশিগুলাকে অ্যাকচুয়ালি আমি ইচ্ছা মতন নড়াচড়া করাইতে পারবো, ঠিক আছে? এই জন্য ডোরা কাটা পেশির অপর নাম হইতে পারে ঐচ্ছিক পেশি। আমরা ঐচ্ছিক পেশি কেন বলবো? কারণ এই পেশিগুলোকে আমরা ইচ্ছা মতন নড়াচড়া করাতে পারবো। পেশি মানে কিন্তু মাংস, ঠিক আছে? আর যেগুলো ডোরা কাটা দাগ ছিল না, ডোরা ছাড়া যেগুলো ছিল, সেগুলোকে আমরা ইচ্ছা মতন নাড়াচাড়া করাইতে পারবো না। তার মানে এই পেশিগুলো আমাদের ইচ্ছার অধীন না। তাহলে আমরা এগুলোকে বলতে পারি অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশির ইংলিশ হইল ভলান্টারি মাসেল, আর অনৈচ্ছিক পেশির ইংলিশ হইল নন ভলান্টারি মাসেল, ঠিক আছে? যাই হোক, এখন এই ছিল আমার মোটা দাগে পেশি টিস্যুর ডোরা আছে নাকি নাই সেটার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন। বাট এমনি ফাংশনের উপর ভিত্তি কইরা, বা দেখো এক্স্যাক্টলি বইয়ের লাইনটা থেকে দেখাই তাহলে বেশি সুবিধা হবে। গঠন, অবস্থান ও কাজ, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমি যদি পেশি টিস্যুকে ক্লাসিফিকেশন করি, তাহলে পেশি টিস্যু হবে তিন রকমের। কি কি? হয় হবে ঐচ্ছিক, না হলে হবে অনৈচ্ছিক, আর না হলে হবে হৃৎপেশি। আচ্ছা, তাহলে হৃৎপেশি জিনিসটা কেমন? আপনি তো দেখাইলেন যে ভাই, হয় আমার দাগ কাটা থাকবে, না হলে দাগ কাটা থাকবে না। কিন্তু আরেক ধরনের পেশি আছে, সেগুলা দেখতে অমসৃণের মতো। অমসৃণের মতো মানে কি? সাপোজ এই একটা এইটা মনে করো কোষ, তারপর এই আরেকটা কোষ, তার ঠিক আছে, এই যে দুইটা কোষ আঁকলাম, এখন এই দুইটা কোষেই আড়াআড়ি দাগ আছে। কি আছে? আড়াআড়ি দাগ আছে। তাহলে আড়াআড়ি দাগ আছে তার মানে এটা কিন্তু অমসৃণ, তাই না? অমসৃণ অর্থাৎ এটা কিন্তু দেখতে, বাইরে থেকে দেখতে বা গঠনের দিক দিয়ে চিন্তা করলে এই যে ঐচ্ছিক বা অমসৃণ পেশির মতো। কিন্তু আমরা যদি ওর কাজের উপর, কাজের মানে উপর ভিত্তি করি বা কাজের দিক দিয়ে চিন্তা করি, তখন এই পেশিগুলা মসৃণ পেশির মতো কাজ করে, ঠিক আছে? এই পেশিগুলোর স্পেশাল নাম হলো কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। আমাদের যে হার্ট আছে, হার্টের নাম তো তোমরা সবাই শুনছো, সেই হার্টের যে মাসেলগুলো আছে
সেই মাসেলগুলো কি আমরা বলি হৃৎপেশি। ঠিক আছে, এই হৃৎপেশিগুলো কিন্তু ঐচ্ছিক পেশিও না, আবার অনৈচ্ছিক পেশিও না। কারণ এই হৃৎপেশি চেহারার দিক দিয়ে বা গঠনের দিক দিয়ে ঐচ্ছিক পেশির মতো, কারণ এখানে ডোরা কাটা দাগ আছে, কিন্তু কাজের দিক দিয়ে অনৈচ্ছিক পেশির মতো, কারণ তুমি এই হৃৎপেশিগুলোকে তোমার ইচ্ছা অনুসারে সংকোচন প্রসারণ করতে পারবে না। এই যে আমাদের প্রত্যেকের হার্ট আছে, এই হার্টকে কি আমরা নিজের ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করাই বলো? না, এই হার্ট অটোমেটিক সংকোচন হয়, প্রসারণ হয়, আমাদের ইচ্ছার উপর ও নির্ভর করে না। তার মানে ওর কাজটা কিন্তু অনৈচ্ছিক পেশির মতো, বাট ওর যে স্ট্রাকচার, যেহেতু ডোরা কাটা দাগ আছে, এই জন্য এটা দেখতে ঐচ্ছিক পেশির মতো। তাহলে হৃৎপেশিকে কিন্তু আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলতে পারি, যেহেতু দুইটার মতোই মানে মিল আছে আর কি। হৃৎপেশির আরেকটা ইউনিক ফিচার আছে, ইউনিক ফিচারটা হইলো একটা ডিস্কের মতো থাকে। এটা মনে করে এভাবে একটা ডিস্কের মতো থাকে, কি করে? পাশাপাশি যে কোষগুলো আছে সেই কোষগুলোকে কানেক্ট করে। এই ডিস্কটার নাম হলো ইন্টারক্যালেটেড ডিস্ক। নাম কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। আর ইন্টারক্যালেটেড ডিস্কের গুরুত্ব অনেক বেশি। যদি আমাদের ইন্টারক্যালেটেড ডিস্ক না থাকতো, তাহলে হার্ট এই যে সহজে পাম্প করতেছে না, এই পাম্পটা করতে পারতো না। আর দেখো হার্টের এই যে মাসেলগুলো আছে, এই মাসেলের যত কোষ সবাই একই সাথে সংকোচন হয়, আবার সবাই একই সাথে প্রসারণ হয়। এটা সম্ভব হয়েছে এই ইন্টারক্যালেটেড ডিস্কের মাধ্যমে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা বই থেকে জিনিসগুলো একটু দেখি কি বলা আছে। আচ্ছা, প্রথম লাইনেই একটা ঝামেলা হইতে পারে যে ভ্রূণের মেসোডার্ম। তোমরা যারা জানো না, আমাদের ভ্রূণের 3টা স্তর আছে। ভ্রূণের স্তর কয়টা? 3টা। ভ্রূণের স্তর 3টা। সব থেকে বাইরের যে স্তর সেটার নাম কি? ভ্রূণের 3 স্তর। সব থেকে বাইরের স্তরটার নাম হইল একটোডার্ম। একটোডার্ম। সব থেকে মাঝখানের যে স্তর সেটাকে বলে আমরা মেজোডার্ম। আর সব থেকে ভিতরের যে স্তর সেটাকে আমরা বলি এন্ডোডার্ম। ঠিক আছে, এদিকে আবার বাংলা লিখতে গেলাম কেন? যাই হোক, তো এই যে আমাদের ভ্রূণের 3টা স্তর, এই 3টা স্তর থেকেই অ্যাকচুয়ালি আমার যত অঙ্গ তন্ত্র যত কিছু আছে আমাদের শরীরের, সবকিছু এই 3টা স্তর থেকেই আসছে। এখন আমরা এই যে আমাদের শরীরে মাসেল আছে, মাসেল মানে কি? যে পেশি বা মাংস, এই মাসেল এই মেজোডার্ম থেকে আসে। বুঝতে পারছো? এই মেজোডার্ম লেয়ার থেকে কি কি আসে আমি যদি তোমাকে সংক্ষেপে বলি, আমাদের যত মাসেল, তারপর আমাদের ভেসেল আছে শরীরে অনেক। ভেসেল মানে রক্তবাহিকা, ঠিক আছে, যেগুলোর ভিতরে রক্ত থাকে। আবার আমাদের আরো একটা জিনিস আছে, যেমন কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কিন্তু আমরা একটু আগে পড়ছি, তাই না? যোজক টিস্যু, এই এই যে কানেকটিভ টিস্যু, এগুলো আমি যে তোমার লেখলাম, এই মাসেল ভেসেল আর কানেকটিভ টিস্যু, এই 3টা জিনিস এই মেসোডার্ম থেকে আসে। ঠিক আছে, কানেকটিভ টিস্যুর যদি কিছু উদাহরণ আমি তোমার কাছে চাই, তুমি কি বলবা? উদাহরণ হলো কি, আমাদের যে হাড্ডি আছে, বোন, তারপর আমাদের যে তরুণাস্থি আছে, কার্টিলেজ, এগুলা কিন্তু কানেকটিভ টিস্যুর এক্সাম্পল। ঠিক আছে, তো এই মাসেল ভেসেল আর কানেকটিভ টিস্যু এগুলা কিন্তু সব মেসোডার্ম থেকে আসে। তাহলে এখন আমরা পড়তেছি কি? পেশি টিস্যু, তাই তো? পেশি টিস্যুর ক্ষেত্রে লক্ষ্য করি, বলছে যে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি তৈরি হবে ভ্রূণের মেসোডার্ম থেকে। আর এগুলা কি সংকোচন ও প্রসারণ ক্ষম বিশেষ ধরনের টিস্যু। আমরা তো জানি যে পেশি টিস্যু এগুলা কি সংকোচন হবে আর প্রসারণ হবে। সংকোচন প্রসারণের মাধ্যমে ওরা কি কি কাজ করে দেখো। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। আমরা যখন যোজক টিস্যু পড়ছিলাম, সেই যোজক টিস্যুতে কিন্তু মাতৃকার পরিমাণ ছিল বেশি আর কোষের পরিমাণ ছিল কম। বাট আমাদের পেশি টিস্যুতে এই মাতৃকা প্রায় অনুপস্থিত। বুঝতে পারছো? এই জিনিসটা একটু দেখাইয়ে ফেলো। আমাদের যদি যোজক টিস্যু আর পেশি টিস্যুর পার্থক্য আসে, তাহলে কিন্তু হ্যাঁ বলো। স্যার মাতৃকা মানে বুঝলাম না। আচ্ছা, মাতৃকা মানে হলো, সাপোজ এখানে আমাদের কিছু কোষ আছে, হ্যাঁ, এই যে এই একটা কোষ, এই একটা কোষ। এখন এই দুইটা কোষ, দুইটা তো না, আরো অনেক কোষ আছে, ঠিক আছে, আরো অনেক কোষ। এই কোষগুলোর মধ্যবর্তী যে ফাঁকা স্থানটা থাকে, সেই ফাঁকা স্থানটাকে আমরা বলতে পারি আন্তঃকোষীয় স্থান। আমি লিখি বাংলায়, আন্তঃকোষীয় স্থান।
এই আন্তঃকোষীয় স্থানে কিছু পদার্থ থাকে, কিছু পদার্থগুলো কেমন পদার্থ, এগুলো তরল পদার্থ, ঠিক আছে। এই আন্তঃকোষীয় স্থানে কিছু পদার্থ থাকে, এগুলো তরল টাইপের পদার্থ। আর এই পদার্থগুলো যেহেতু আন্তঃকোষীয় স্থানে থাকে, তাহলে আমরা এই পদার্থগুলোকে বলবো আন্তঃকোষীয় পদার্থ। এই আন্তঃকোষীয় পদার্থকেই আমরা বলি ইংলিশে ম্যাট্রিক্স, বা একটা সহজ বাংলা হইল মাতৃকা। আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম সেখানে আসি। যেসব তন্তুতে লক্ষ্য করি কি বলা, পেশি কোষগুলা সরু হইতে পারে, লম্বা হইতে পারে, তন্তুময় হইতে পারে। তন্তু বা ফাইবার তো অবশ্যই থাকবে, এত জানা কথা, তাই না? যখন আমরা যোজক টিস্যু পড়ছিলাম, সেই যোজক টিস্যুর মধ্যে কিন্তু ছিল তন্তুময় যোজক টিস্যু বা ফাইব্রাস কানেকটিভ টিস্যু। মনে মনে পড়ে তোমাদের? আচ্ছা, এরপর দেখো কি আছে। যেসব তন্তুতে আমাদের আড়াআড়ি ডোরা কাটা দাগ থাকবে সেগুলো হলো গিয়ে ডোরা কাটা পেশি বা স্ট্রায়াটেড মাসেল। আর যেগুলোয় দাগ থাকবে না সেগুলো হলো গিয়ে ডোরাবিহীন তন্তুকে আমরা ডোরাবিহীন পেশিও বলতে পারি, বা এগুলো আরেকটা নাম হলো মসৃণ পেশি। ঠিক আছে, এগুলো সব আমি এখানে দেখাই দিছি। এই যে ডোরা ছাড়া পেশি বা ডোরাবিহীন পেশি, এগুলো হলো গিয়া যেহেতু কোনো আমাদের ডোরা কাটা দাগ নাই, সো ওগুলো কিন্তু মসৃণ। আর যেখানে ডোরা কাটা দাগগুলো আছে সেটা কি একটু অমসৃণ, তুমি যখন ধরতে যাবা তোমার হাতে বাজবে জিনিসটা, এই জন্য অমসৃণ। বুঝতে পারছো? তাহলে এখানে আরেকটা জিনিস লিখে ফেলাই, যেগুলো ডোরা কাটা দাগ আছে সেগুলো কি অমসৃণ। আর যেখানে আমার ডোরা কাটা দাগ থাকবে না সেগুলো কি মসৃণ। আমি যদি তোমার প্রশ্ন করি হৃৎপেশি কি মসৃণ নাকি অমসৃণ, তুমি কি উত্তর দেবা? এই যে হৃৎপেশি কেমন হবে, হৃৎপেশি যে যেহেতু আড়াআড়ি দাগ আছে, ডোরা কাটা দাগগুলো আছে, তো ও কিন্তু অমসৃণ একটা পেশি। আচ্ছা, তাহলে অমসৃণ হইলে ওর হওয়ার কথা ছিল, অমসৃণ হইলেই সাধারণত ওরা ঐচ্ছিক হয়। ঠিক আছে, এই যে দেখো, যাহাই অমসৃণ তাহাই ঐচ্ছিক, আর যাহাই মসৃণ তাহাই অনৈচ্ছিক। এটা আমি শর্টকাটে মনে রাখতাম এইভাবে, যে অমসৃণের সাথে অনেকে মনে করতে পারে যে এটাও সরোয়া অমসৃণ, তাহলে অমসৃণ বুঝি অনৈচ্ছিক হবে, বাট তা না। এখানে সরোয়া আছে, এখানে সরোয়া থাকবে না। এটা অমসৃণ, অমসৃণ মানেই হইল গিয়ে ঐচ্ছিক, আর মসৃণ মানে হইল অনৈচ্ছিক। এইভাবে আমি মনে রাখি জিনিসটা। তাহলে হৃৎপেশি যেহেতু ডোরা কাটা দাগ আছে, এই গঠনের উপর ভিত্তি কইরা ও হবে অমসৃণ, কিন্তু ও কিন্তু ঐচ্ছিক হবে না, ও হবে অনৈচ্ছিক পেশি। যাক, দেখো ওই থেকে দেখো এক্সট্রিমলি সরি, ওইটা কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো একটু লক্ষ্য করি। হ্যাঁ, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি। ঐচ্ছিক পেশি এই একটা কোষ, এই একটা কোষ, এই আর একটা কোষ। প্রত্যেকটা কোষে দেখছো এই যে আড়াআড়ি কিছু দাগ আছে, আড়াআড়ি দাগ বা ডোরা কাটা দাগ। আর যেহেতু এগুলো কোষ, তার মানে অবশ্যই এখানে নিউক্লিয়াস থাকবে, এই যে নিউক্লিয়াস। আবার যে তন্তুগুলা থাকবে, যা ফাইবার গুলা যে থাকবে, যেগুলো যেহেতু এগুলো মাংসপেশির ফাইবার, এই জন্য আমরা এগুলোকে বলতেছি মায়োফাইব্রিল। ঠিক আছে, মায়োফাইব্রিল। মায়ো মানেই হইলো মাংসপেশি, ঠিক আছে। আর ফাইব্রিল মানে হইলো গিয়ে ফাইবার বা তন্তু, মানে মাংসপেশিতে তুমি যে ফাইবার গুলো পাবা সেগুলোকে আমরা বলি মায়োফাইব্রিল। তো এই যে মায়োফাইব্রিল। এছাড়া আরেকটা জিনিস আছে সার্কোলেমা। ঠিক আছে, সার্কোলেমা, যে বাইরের যে লেয়ারটা দেখতেছো সেটা লিখে সার্কোলেমা। এটা হলো ঐচ্ছিক পেশির গঠন। আবার অনৈচ্ছিক পেশি যেটা, সেটা দেখতে হলো গিয়ে মাকুর মতো। এই মাকু শব্দটা তোমরা যখন কোষ বিভাজন পড়বা সে সময় আবার দেখবা। ঠিক আছে, এই যে শেপটা, এই শেপটাকে বলা হয় মাকু আকৃতি। ঠিক আছে, বাইরে এই যে সার্কোলেমা আছে, ভিতরে এই একটা কেন্দ্রে একটা নিউক্লিয়াস আছে, আর মায়োফাইব্রিল এখানে একটা আছে। বাট বলো তো, এই যে এখানে তুমি কি কোনো আড়াআড়ি কাটা দাগ দেখতেছো? কোনো ডোরা কাটা দাগ কিন্তু আমার এখানে দেখা যাইতেছে না। দেখা কেমনে যাবে? এটা তো একটা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশিতে তো আমার দাগ থাকবে না, এগুলো কিন্তু মসৃণ হবে। আর ঐচ্ছিক পেশিগুলা যেহেতু ডোরা কাটা দাগ আছে, এগুলো হবে অমসৃণ। এরপরে হৃৎপেশি। হৃৎপেশিতে দেখো আমার পাশাপাশি দুইটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, এই যে এই কোষের নিউক্লিয়াস, এই কোষের নিউক্লিয়াস। এখানে কিন্তু এই যে আড়াআড়ি দাগ কাটা আছে, দেখছো এই যে আড়াআড়ি দাগ কাটা বা ডোরা কাটা দাগ আছে, অর্থাৎ এগুলো হবে অমসৃণ।
আর এগুলো কিন্তু বাট ওরা কিন্তু অনৈচ্ছিক হবে, ঠিক আছে, অমসৃণ হবে আর অনৈচ্ছিক হবে। আর এদের মাঝখানে দেখো পাশাপাশি দুইটা কোষের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয়, আচ্ছা ইন্টারক্যালেটেড ডিস্ক, তো এইটাকে শো করছে। যাই হোক, আমার জানা মতে এইটা ইন্টারক্যালেটেড ডিস্ক ছিল। দেখো দেখো এই সার্কুলাম এখানেও আছে, মায়োফাইব্রিলও আছে। এই হলো আমাদের মোটা দাগে হৃৎপেশি। আমি শর্টকাটে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশি এই তিনটাই আলোচনা করছি। এখন পরবর্তী পৃষ্ঠে এগুলো একটু বিস্তারিতভাবে আলোচনা করব। বিস্তারিত আসলে কিছুই নাই, যেগুলো পড়াইছি সেই জিনিসগুলোই। যেহেতু নামে আছে ঐচ্ছিক পেশি, তার মানে তুমি এগুলোর ইচ্ছা খুশি মতো, ইচ্ছা অনুযায়ী সংকুচিত বা প্রসারিত করতে পারবা। আর যেহেতু অনৈচ্ছিক, তাহলে এগুলো কেমন হবে? সরি, এগুলো যেহেতু ঐচ্ছিক পেশি, তাহলে অবশ্যই হবে এগুলা অমসৃণ, তাই না? অমসৃণ মানে কি? অমসৃণ মানে এখানে ডোরা কাটা দাগ থাকবে, এই যে ডোরাযুক্ত, এখানে ডোরা কাটা দাগ থাকবে। আর এরা কিন্তু হবে অমসৃণ। এছাড়া এই যে কোষগুলো দেখতে কিরকম দেখো তো, এই যে এই যে শেপটাকে কি বলে? এটা দেখতে হইলো একটা নলের মতো, একটা পাইপের মতো, তাই না? ইংলিশে বলে টিউবের মতো আর কি। আমরা বাংলায় বলতে পারি নলাকৃতি বা নলাকার, ঠিক আছে? এই যে নলাকার হবে কোষগুলো, কেমন হবে? নলাকার। আর আড়াআড়ি কাঁটাযুক্ত, সেটা তো আমি আগেই বলছি। আর শাখাবিহীন, দেখো আমাদের এই প্রত্যেকটা কোষের কিন্তু কোনো শাখা নাই। এই একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ, বাট যদি চিত্রটা এরকম হইতো, এই মনে করো একটা কোষ, এই আরেকটা কোষ, এখন এই কোষ থেকে এরকম এরকম বাইর হইছে, তখন আমরা বলতাম যে আমার এই কোষগুলা শাখা আছে। বাট এইখানে কিন্তু এই ঐচ্ছিক পেশির এদের কখনো কোনো শাখা থাকবে না, ঠিক আছে, শাখাবিহীন হবে এইগুলা। সাধারণত এই আরেকটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেদের একাধিক নিউক্লিয়াস থাকে। তোমরা যারা এই যে ছবিটা মনে রাখবা, তারা কিন্তু এই পয়েন্ট এগুলো কিন্তু কিছু মুখস্থ করা লাগে না। এই ছবি যার মাথায় থাকবে সে এমনিই লিখতে পারবে যে হ্যাঁ আমি দেখতে পেয়েছি এদের কি একাধিক নিউক্লিয়াস থাকবে, আড়াআড়ি ডোরা কাটা দাগ থাকবে, তারপরে এদের শাখা থাকবে না, এগুলো নলাকার হবে, তাই না, এরা অমসৃণ হবে, এগুলো ঐচ্ছিক পেশি হবে, শেষ। এখানে আর তেমন কিছুই নাই। এই পেশিগুলো খুব দ্রুত সংকুচিত প্রসারিত হইতে পারে। আর যেহেতু এগুলো ঐচ্ছিক পেশি, ঐচ্ছিক পেশি কোথায় থাকবে আমাদের তো এই জিনিসটাও জানতে হবে, তাই না? আমাদের যে হাড্ডি আছে, অস্থি আছে, তরুণাস্থি আছে, হ্যাঁ, সেই অস্থিতন্ত্রের সাথেই মূলত ঐচ্ছিক পেশি লাগানো অবস্থায় থাকবে। তারপর তোমাদের যে হাত, তারপর পাও, এই হাত পায়ের যত মাংস আছে, যত পেশি আছে, এগুলো সবই হইল গিয়ে ঐচ্ছিক পেশি। কারণ তুমি এগুলাকে খেয়াল খুশি মতন নাড়াচাড়া করাইতে পারো, তাই না? এরপরে আছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশির ছবিটা দেখো, ওই যে বললাম এরা কিন্তু মাকু আকৃতির। ঐচ্ছিক পেশিতে আমার প্রত্যেকটা কোষে একাধিক নিউক্লিয়াস ছিল, কিন্তু এইখানে কিন্তু শুধুমাত্র এই একটাই নিউক্লিয়াস। ঐচ্ছিক পেশিতে আমার ডোরা কাটা আড়াআড়ি দাগ ছিল, কিন্তু অনৈচ্ছিক পেশিতে আমার কিন্তু কোনো আড়াআড়ি ডোরা কাটা দাগ নাই। অর্থাৎ এটা হবে মসৃণ, তাই না? যাহাই অনৈচ্ছিক তাহাই মসৃণ। এখন একটু বই থেকে তোমরা নিজেরা দেখো যে অনৈচ্ছিক পেশি, যেটার ইংলিশ হইলো ইনভলান্টারি মাসেল বা স্মুথ মাসেল, ঠিক আছে, এই পেশিটা কি আমি ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারবো না, এটা আমার ইচ্ছা অধীন না। এই কোষগুলো দেখতে মাকু আকৃতির, আড়াআড়ি দাগ থাকে না। যেহেতু দাগ থাকে না, তাই এগুলো মসৃণ পেশি। দেখলে এই কথাগুলো কিন্তু তোমার কমন সেন্স, জাস্ট ছন্দের মতো তোমার মনে থাকবে অটোমেটিক্যালি। মেরুদণ্ডী প্রাণীদের, মানে আমাদের আর কি, এখন তোমাদের মনে হতে পারে ভাই সব প্রাণীরই বুঝি মেরুদণ্ডী আছে বা মেরুদণ্ড আছে, কথাটা সত্য না। তুমি একটা কেঁচোর দিকে তাকাও, এই কেঁচোর কি মেরুদণ্ড আছে? অবশ্যই নাই। তুমি একটা জোকের দিকে তাকাও, জোকের কি মেরুদণ্ড আছে? নাই। আমি কিছু কথা বলি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আমাদের যে প্রাণী জগৎটা আছে, সেই প্রাণী জগৎকে আমরা বা প্রাণী জগৎ না বলে আমি জীব জগৎ বলি, ঠিক আছে? যাদের জীবন আছে তারাই জীব। তো এই জীব জগৎকে 5টা রাজ্যে কিন্তু ভাগ করা যায়। কে কে ভাগ করছিল? ওই যে মার্গুলিস আর হুইটেকার, এই দুজন বিজ্ঞানী জীব জগৎকে 5টা রাজ্যে ভাগ করছিল। রাজ্যগুলা কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি আর এনিমেলিয়া, তাই না? এখন এই যে এনিমেলিয়া রাজ্যটা ছিল, এই এনিমেলিয়া রাজ্যকে অনেকগুলা পর্বে আমরা ভাগ করছিলাম। 9টা পর্ব ছিল। কি কি? মনেরা, প্রোটিস্টা, আচ্ছা সরি আমি আবার কি বলতেছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস,
নেমাটোডা, মলাস্কা, এনিলেডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর করডাটা। এই 9টা পর্বে আমাদের ভাগ করছে, ঠিক আছে, এনিমেলিয়া রাজ্যকে। এই যে 9টা পর্ব আমি তোমারে বললাম, করডাটা যে পর্বটা আছে সেই করডাটা পর্বকে আবার কিছু 3টা উপপর্বে ভাগ করে, ঠিক আছে। করডাটার 3টা উপপর্ব কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। এই যে আমি তোমারে বললাম করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্ব, এই ভার্টিব্রাটা উপপর্বের মধ্যেই আসলে আমরা পড়ি, মানে মানুষ বা গরু ছাগল এরা সবাই কিন্তু ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই ভার্টিব্রাটা উপপর্বকে 7টা শ্রেণীতে ভাগ করে। এগুলো তোমরা সম্ভবত ক্লাস 7-8 শিক্ষা আসছো, নাম শুনছো জীবনে? কন্ড্রিকথিস, অস্টিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, তারপর উভচর, স্তন্যপায়ী, পক্ষী, আর হলো গিয়া মাছ, মাছ না সরি কি জানি, সরীসৃপ, সরীসৃপ, ঠিক আছে। এগুলো সম্ভবত তোমরা ক্লাস 7-8 শিক্ষা আসছো, বা শিক্ষা যদি নাও আসো 11-12 গিয়ে শিখবা, বাট তোমাদের 9-10 বইতে জিনিসটা কেন জানি দেওয়া নাই ভালোভাবে। দেখ এখন আমি যে তোমারে বললাম ভার্টিব্রাটা উপপর্ব সম্পর্কে, এই ভার্টিব্রাটা উপপর্বে যে প্রাণীগুলো আছে সেই সব প্রাণীগুলা আমরা কেন ভার্টিব্রাটা বলতেছি, আমরা কাদেরকে ভার্টিব্রাটা বলবো বা কাদেরকে এই ভার্টিব্রাটা উপপর্বের মধ্যে স্থান দেব? যে সকল প্রাণীর নটোকর্ড নামে একটা জিনিস থাকবে সেই প্রাণীগুলো কি আমরা ভার্টিব্রাটা উপপর্বে স্থান দেব, ঠিক আছে। আমরা মানুষ, আমাদেরও কিন্তু নটোকর্ড আছে। আবার তুমি মনে করো একটা বিড়াল দেখলা, ওই বিড়ালেরও কিন্তু নটোকট ছিল, ঠিক আছে। তুমি একটা কুমিরের কথা বলো, হ্যাঁ, কুমিরেরও কিন্তু নটোকট ছিল। এখন এই যে ভার্টিব্রাটা উপপর্বকে আমরা যে 7টা শ্রেণীতে ভাগ করছি, হ্যাঁ, 7টা শ্রেণীর একটা শ্রেণী হলো গিয়া স্তন্যপায়ী। স্তন্যপায়ীর ইংলিশ হলো ম্যামালিয়া। এই যারা স্তন্যপায়ী প্রাণী এদেরকে আসলে স্তন্যপায়ী আমরা কেন বলি? স্তন মানে কি? স্তন মানে হলো আমাদের ব্রেস্ট বা দুধ। এখন এই স্তন্যপায়ী যারা প্রাণী সেই প্রাণীগুলোকে কেন আমরা স্তন্যপায়ী প্রাণী বলতেছি? কারণ এই প্রাণীগুলোর যে মা তারা বাচ্চাদেরকে দুগ্ধপান করায়, এজন্য আমরা এই প্রাণীগুলোকে স্তন্যপায়ী প্রাণী বলি। এখন এই স্তন্যপায়ী প্রাণী কারা? সবাই ভার্টিব্রাটা উপপর্বে কিন্তু 7টা শ্রেণী আছে, এরা সবাই কিন্তু ভার্টিব্রাটা, কিন্তু স্পেসিফিক্যালি যে সকল প্রাণীর ভার্টিব্রাটা মানে যার নটোকর্ড, এই নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয় তাদেরকে আমরা স্তন্যপায়ী প্রাণী বলি। বুঝতে পারছো? তার মানে আমরা যারা মেরুদণ্ডী প্রাণী তারা এই করডাটা করডাটার অন্তর্ভুক্ত, করডাটা করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত আমরা, ঠিক আছে। এখন তুমি যদি আমার প্রশ্ন করো, সাপোজ একটা তুমি উভচর একটা প্রাণী আনলা, কুমির, কুমির কোথাকার অন্তর্ভুক্ত হবে? কুমির কিন্তু স্তন্যপায়ী প্রাণী না, কুমির হলো একটা সরীসৃপ প্রাণী, ঠিক আছে। কুমিরেরও কিন্তু নটোকর্ড আছে, কিন্তু ওদের নটোকর্ডটা মেরুদণ্ডে সম্ভবত পরিণত হয় নাই, ঠিক আছে। আচ্ছা এত ডিটেলস আমরা না যাই, তোমরা এগুলো হয়তো বা ভুলে গেছো আর কি, তোমাদের ছোটবেলায় ছিল এই জিনিসগুলা। দেখ আমরা যেখানে ছিলাম আচ্ছা সেখানে আলোচনা করি আমরা। এখানে একটা কথা বলা আছে, কথাটা কি লক্ষ্য করো, মেরুদণ্ডী প্রাণীদের, তার মেরুদণ্ডী প্রাণী কি? যে সকল প্রাণীর নটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয়েছে সে সকল প্রাণীকেই আমরা বলতে পারি মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভুল বলছি, মেবি যারা ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত যে 7টা শ্রেণী আছে ওরা সবাই অ্যাকচুয়ালি মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে। দেখো রক্তনালী, পৌষ্টিক নালী, এই দুটো শব্দ হয়তো বা তোমরা জানো না। আচ্ছা রক্তনালী মানে কি? রক্তনালী বলতে আমি বুঝাইতেছি রক্ত যেই নলের মধ্যে পরিবাহিত হয় সেই নলগুলোকে আমরা বলি রক্তনালী বা রক্তবাহিকাও বলতে পারি, ঠিক আছে। ইংলিশে বলে ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেল 3 ধরনের হয়, ধমনী, শিরা আর কৈশিক নালিকা, ঠিক আছে, বা কৈশিক জালিকা। এই জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, তাই না? গত ক্লাস মানে একটু আগে আর কি। দেখো তাহলে আমরা এই যে রক্তনালী, পৌষ্টিক নালী এগুলার যে প্রাচীর মানে হলো গিয়ে দেয়াল, এই দেয়ালে কিন্তু অনৈচ্ছিক পেশি থাকে। তাহলে কুইক কোশ্চেন করি, আমি যদি বলি তোমাদের হাড় বা বোন, এই বোনের সাথে কি লাইগা থাকে, কেমন পেশি, তাহলে আমাদের উত্তর হবে ঐচ্ছিক পেশি। বাট অনৈচ্ছিক পেশি কোথায় থাকে? অনৈচ্ছিক পেশি কিন্তু তোমার এই যে হাত আর পায়ের যে হাড় এইখানে থাকে না, এগুলো থাকে আমাদের যে রক্ত নালী আছে, তারপরে আমাদের আর কি আছে
পৌষ্টিক নালী আছে, এগুলার যে ভিতরে প্রাচীর বা দেয়ালটা আছে সেইখানে অনৈচ্ছিক পেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এদের নাম যেহেতু অনৈচ্ছিক, তার মানে এগুলাকে কিন্তু আমরা কি ইচ্ছা অনুযায়ী কন্ট্রোল করতে পারবো না। তোমরা যখন পৌষ্টিক তন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জানবা তখন দেখবা আমরা যে একটা খাবার খাই, হ্যাঁ, আমাদের এই যে মুখের ভিতর দিয়ে মনে করো খাবার গেছে, তখন এটা অনেকগুলো অঙ্গের ভিতর দিয়ে মানে যাইতে থাকে। আর এই যে খাদ্যটা যে পরিবাহিত হইতেছে এটা কিন্তু তুমি মানে ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবা না। এমন না যে আচ্ছা খাবারটা পাকস্থলিতে আছে আমি এখন এটার পাকস্থলিতে রাখবো, আমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো না। এটা অটোমেটিক্যালি তোমার পাকস্থলী দিয়া ক্ষুদ্রান্ত্রে যাবে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত্রে যাবে, তারপর সেখান থেকে আম, মানে পায়ু ছিদ্রের মাধ্যমে বের হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের অনৈচ্ছিক পেশি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন এর একটা এক্সাম্পল দেওয়া আছে বইতে, যে খাদ্য হজম প্রক্রিয়ায় অন্ত্রের ক্রমসংকোচন, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার একটা স্পেশাল নাম আছে, প্রক্রিয়াটার স্পেশাল নাম হলো পেরিস্টেলসিস। তোমরা কেউ কেউ হয়তো বা নাম শুনছো, ঠিক আছে। এই পেরিস্টেলসিস প্রক্রিয়ার মাধ্যমেই খাবারটা আস্তে আস্তে একদম মুখ থেকে পায়ুছিদ্র পর্যন্ত যায়, ঠিক আছে। ক্রমসংকোচন হয় আবার প্রসারণ হয় আমাদের যে ইন্টেস্টাইন বা অন্ত্র আছে সেইটা। যাক, এটা অন্য একটা চ্যাপ্টার আছে আমাদের, সেই চ্যাপ্টার যখন আমরা পড়বো সেই সময় বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে কার্ডিয়াক পেশি। আচ্ছা দেখো তো কার্ডিয়াক পেশি জিনিসটা কি, বা কার্ডিয়াক পেশি অথবা হৃদপেশি। আমি এখানে ছবিটাও রাখছি, এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক। যখনই তুমি দেখবা যে তোমার উদ্দীপকে এভাবে একটা ছবি দিচ্ছে যেখানে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, বুঝে যাবা যে এটা একটা হৃদপেশি, কারণ শুধুমাত্র হৃদপেশিতেই ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তাহলে এই পেশি, কার্ডিয়াক পেশি, মেরুদণ্ডী প্রাণীদের যে হার্ট বা হৃৎপিণ্ড আছে সেইখানে থাকে। আর ও কিন্তু একটা অনৈচ্ছিক পেশি, মানে তুমি এইটারে কন্ট্রোল করতে পারবা না, ওটা অটোমেটিক, ঠিক আছে। এই টিস্যুর কোষগুলা দেখতে কিন্তু একেবারে অমসৃণ টিস্যুর মতো, ঠিক আছে। অমসৃণ বা কি বলে ওটারে, যে ঐচ্ছিক টিস্যু পড়ছি না, ওই ঐচ্ছিক মানে ঐচ্ছিক পেশি, ওই ঐচ্ছিক পেশিগুলোর মতোই কিন্তু হবে দেখতে, ঐচ্ছিক পেশির মতো, কিন্তু এদের কাজ কারবার অনৈচ্ছিক পেশির মতো। দেখো এই যে টিস্যুগুলা নলাকৃতি, অনেকটা এই যে ঐচ্ছিক পেশির মতো আড়াআড়ি দাগ যুক্ত। তবে একটা কথা আছে, আমাদের ঐচ্ছিক পেশিতে কিন্তু কোনো শাখা ছিল না, ছিল শাখাহীন। কিন্তু আমাদের এই যে কার্ডিয়াক পেশি ওরা কিন্তু শাখান্বিত। দেখছো এই যে এটা থেকে কিন্তু এইটা আসছে, একটা শাখার সৃষ্টি হয়েছে না। এই টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, বুঝতে পারছো। এই যে কোষ দেখো, এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক একটা, এই আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্ক, এই আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক অনেক গুরুত্বপূর্ণ। এদের সংকোচন ও প্রসারণ কিন্তু ইচ্ছাধীন না। ইচ্ছাধীন তো হইলে এটা ঐচ্ছিক পেশি হইতো, ও তো অনৈচ্ছিক পেশি। যাই হোক, তো এদের গঠনটা হলো ঐচ্ছিক পেশির মতো, বাট এদের কাজ অনৈচ্ছিক পেশির মতো, তাই একে আমরা ঐচ্ছিক অনৈচ্ছিক পেশিও বলতে পারি। কোষগুলো কি শাখার মাধ্যমে একটার একটার সাথে যুক্ত থাকে, এরা একসাথে বা সমন্বিতভাবে সংকুচিত আর প্রসারিত হইতে পারে। যদি ইন্টারক্যালেটেড ডিস্ক না থাকতো তাহলে কিন্তু এই সমন্বিতভাবে সংকোচন প্রসারণ হইতে পারতো না। মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায়ে, আচ্ছা একদম মৃত্যুর পূর্ব পর্যন্ত, মানে জন্ম থেকে, জন্মও না সরি, তুমি যখন মায়ের পেটে আসো তখন একটা নির্দিষ্ট সময়ে ভ্রূণ অবস্থাতেই এই যে তোমাদের যে হার্টবিট শুরু হয়, ঠিক আছে। হার্টবিট মানে কি, এই যে আমাদের যে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড আছে সেটার এই সংকোচন ও প্রসারণ আর কি, ঠিক আছে, পাম্প। হৃৎপিণ্ডের যে কার্ডিয়াক পেশিগুলো আছে সেই কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে, হ্যাঁ, সংকুচিত ও প্রসারিত হয়ে দেহের মধ্যে মানে সারা যত কোষ আছে সকল কোষে এই রক্তকে নিয়ে যায়, ঠিক আছে। এখানে কিন্তু কঠিন আসলে তেমন কিছু নাই। এরপরে আছে আমাদের স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুতে কি আছে দেখো, বা নার্ভ টিস্যু, একদম বই থেকে দেখাইতেছি। দেহের বিশেষ সংবেদী টিস্যু, সংবেদী কোষ হলো গিয়ে নিউরন। নিউরনের বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। দেখো পেশি টিস্যু স্যার আমাদের চারটা এখন স্লাইড আছে। কমপ্লিট। আচ্ছা একটু সবাই মনোযোগ দাও, পেশি টিস্যু আমাদের কমপ্লিট। এখন আমরা শিখবো স্নায়ু টিস্যু সম্পর্কে, ঠিক আছে। স্নায়ু টিস্যু এটা আমাদের লাস্ট টিস্যুর ক্লাসিফিকেশন, এরপর আমাদের টিস্যু শেষ। এই স্নায়ু টিস্যু অনেকগুলা স্নায়ু কোষের সমন্বয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। সবাই একটু মিউট করো। অনেকগুলা স্নায়ু কোষ মিল্লা স্নায়ু টিস্যু গঠন করে, ঠিক আছে।
আচ্ছা, এখন এই যে স্নায়ুকোষ, স্নায়ুকোষটা দেখতে মূলত কেমন, বা স্নায়ুকোষের আরেকটা নাম আছে, সেই নামটা হইল নিউরন। স্নায়ুকোষের অপর নাম হলো নিউরন। তার মানে অনেকগুলা নিউরনে মিল্লা স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যুর কাজ কি প্রশ্ন আসতে পারে, তাই না? স্নায়ু টিস্যুর কাজ, এর কাজ হলো পরিবেশ থেকে উদ্দীপনা সংগ্রহ করা। উদ্দীপনা গ্রহণ করা, তারপরে কি, তারপরে সেই অনুযায়ী সাড়া দেওয়া। এটা হলো আমাদের স্নায়ু টিস্যুর কাজ। ঠিক আছে, এখন আমাদের যে নিউরন, নিউরনের গঠনটা জানতে হবে, যে নিউরন অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়। এই চিত্রটা অনেকটা এরকম। এর ভিতরে একটা গোল্লা দাও, তারপরে কঠিন না, ঠিক আছে, চিত্র আঁকা। আর এইখান থেকে একটা সোজা একটা রশির মতো বের হবে, ঠিক আছে। তারপরে এখানে অন্য কালার দিয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগবে দেখতে। দেখো এটা আঁকতে কতক্ষণ লাগে বলো পরীক্ষার হলে? বেশিক্ষণ কিন্তু লাগবে না, ঠিক আছে। দেন এখান থেকে কিছু শাখা প্রশাখা হবে, এই যে জিনিসটা। ঠিক আছে, এই হলো গিয়ে একটা নিউরনের ছবি। এখন নিউরনের কোন পার্টটাকে আমরা কি বলবো সেটা আগে আমার জানতে হবে। যেমন এই যে ভিতরটা, এই ভিতরটাকে আমরা বলবো কোষ দেহ। আচ্ছা, আমি গ্রস অ্যানাটমিটা আগে তোমাদেরকে বলি। নিউরনের দুইটা পার্ট, নিউরনের কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো কোষ দেহ, কোষ দেহ, আরেকটা হলো প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ। ঠিক আছে, কারণ কোষ দেহ কতটুকু? কোষ দেহ হলো এই জায়গাটা, এই যে এটা হলো কোষ দেহ, ঠিক আছে। আর এটা হলো কি, মনে করো নিউক্লিয়াস। এটা হলো আমাদের কোষ দেহ। এখন এই কোষ দেহ বা কোষের ভিতরে কিন্তু সাইটোপ্লাজম আছে, এই যে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এই সাইটোপ্লাজমে কিন্তু অন্যান্য অঙ্গাণু আছে, যেমন গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো সব আছে, ঠিক আছে। এখানে এই সাইটোপ্লাজমের মধ্যে ভাসমান অবস্থায় আছে। এই পুরো জিনিসটা মিললে দেহ গঠন করতেছে কোষ দেহ। এখন এই কোষ দেহ থেকে এই যে বের হইছে না এই জিনিসগুলো, এই 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 আবার এই যে এই পুরা জিনিস, এই সব কিছুকে একসাথে বলা হয় প্রলম্বিত অংশ। মানে কোষ দেহ বাদে যা কিছু তুমি দেখতে পাইতেছো সবই হইলো প্রলম্বিত অংশ, ঠিক আছে। এখন এই প্রলম্বিত অংশকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রলম্বিত অংশের একটা পার্টকে আমরা বলতে পারি ডেনড্রন, আরেকটা পার্টকে আমরা বলতে পারি অ্যাক্সন, ঠিক আছে। আচ্ছা, এখন কোন পার্টটা ডেনড্রন আর কোন পার্টটা অ্যাক্সন লক্ষ্য করো। এই যে এক একটা দেখতেছো না, এই 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 জিনিসগুলা, এগুলো এক একটাকে আমরা বলবো ডেনড্রন। আবার এই ডেনড্রাইট থেকে দেখো, এই ডেনড্রন মানে ডেনড্রন থেকে আবার শাখা পোশাখা হইতেছে, দেখতেছো। এই শাখা পোশাখাগুলোকে আমরা বলবো ডেনড্রাইট, ঠিক আছে। ডেনড্রন থেকে আবার কি বের হয়? ডেনড্রন থেকে আবার বের হয় ডেনড্রাইট। আর অ্যাকশন কোনটা বলো তো? অ্যাকশন হইলো তুমি এই যে এইখান থেকে এই পুরা জিনিসটা হলো কি অ্যাকশন, আর এটা হলো কি অ্যাকশনের প্রান্ত। এগুলো কি অ্যাকশনের প্রান্ত বা অ্যাকশন টার্মিনাল। আর এই জিনিসটা হলো গিয়া মেনলি অ্যাকশন, ঠিক আছে। এই যে দেখতেছো না, এগুলো কিন্তু এক ধরনের আমার আবরণ, ঠিক আছে। এগুলো লিগে মাইলিন শীথ, মাইলিন শীতের আবরণ, যা তোমার আজ তোমার আসলে মাইলিন শীত লাগবে না। তুমি জাস্ট মনে রাখো এই পুরো জিনিসটাকে আমরা বলি অ্যাকশন। এখন এই যে আমি একটা নিউরন আঁকলাম, আচ্ছা একটা কাজ করে আমরা আরেকটা নিউরন আঁকতে চাইতেছি, এটা এত সময় নাই, আমরা ডিরেক্ট কপি মারিয়ে দিই, বুঝছো। আমি তো কপি মারতে পারবো, বাট তোমরা তো কপি মারতে পারবা না। গেল কোথায়? হ্যাঁ ঠিক আছে, এই যে তো মিনিমাইজ করে দিই জিনিসটা, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে হয়তো বা। এই যে, আর এই আরেকটা নিউরন,
ঠিক আছে, এই যে পরপর পাশাপাশি মনে করো দুইটা নিউরন আঁকলাম, হ্যাঁ। এখন এগুলো আসলে কিভাবে থাকে, আমাদের তো একটা প্রশ্ন আসার কথা মাথায়, চিন্তা মানে, আচ্ছা সরি, যেভাবে ছিল সেরকমই, এই যে এরকমই থাকে, ঠিক আছে। এই এই একটা নিউরন, এই আরেকটা নিউরন, লক্ষ্য করো, এই একটা নিউরন, এই আরেকটা নিউরন। তাহলে এই যে দুইটা নিউরন বা স্নায়ু কোষ কিভাবে কানেক্ট হয়েছে দেখছো, একটা নিউরনের অ্যাক্সন প্রান্ত আরেকটা নিউরনের ডেনড্রন প্রান্তের সাথে কিন্তু কানেক্ট হয়, এইভাবেই কিন্তু একটার পর একটা এইভাবে মানে লাগতে 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 আমাদের স্নায়ু টিস্যু গঠিত হয়, বুঝতে পারছো। এখন এই স্নায়ু টিস্যুতে তাহলে স্নায়ু টিস্যু যদি প্রশ্ন আসে, দেখো খেয়াল করো, এখন আমরা বই থেকে একটু দেখি, যা যা বললাম এগুলাই বলা আছে। তাই স্নায়ু টিস্যু কি করে, পরিবেশ থেকে উদ্দীপনা, উদ্দীপনা কি কি হইতে পারে, উদ্দীপনা বা স্টিমুলেশন কি কি হইতে পারে, তাপ হইতে পারে, চাপ হইতে পারে, স্পর্শ হইতে পারে, এগুলা গ্রহণ করে, গ্রহণ কইরা প্রথমে কি করবে, এই স্নায়ু টিস্যু প্রথমে এই সিগন্যালটাকে আমাদের ব্রেনে পাঠাবে বা মস্তিষ্কে বহন করবে, ঠিক আছে। তারপর মস্তিষ্কে এই জিনিসটা অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করার পরে মস্তিষ্ক একটা ডিসিশন নেবে, তারপর ওই অনুযায়ী একটা কাজ করবে। সেটা ওই নিউরনের আদর্শ একটা নিউরনের কয়টা পার্ট, দুইটা পার্ট, কি কি, কোষ দেহ, প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ আবার কি কি, ডেনড্রন আর অ্যাক্সন। এখন এই যে নিউরনের যে কোষটা ছিল ভাই, ঠিক আছে, এই যে নিউরন কোষ দেহ, এই কোষটা কিন্তু আমার বহুভুজ আকার, ঠিক আছে, বহুভুজ আকার, আর কি নিউক্লিয়াস তো থাকবেই, যদি নিউক্লিয়াস না থাকতো তাইলে তো কোষই হইতে পারতো না, তাই না, নিউক্লিয়াস থাকা হইলো গিয়ে বাধ্যতামূলক। আচ্ছা, কোষের সাইটোপ্লাজমে, আচ্ছা এই কথাটা আমি তোমার বলতে পারি নাই, একটা কথা মনে রাখবা, নিউরন, নিউরন বা স্নায়ু কোষ বিভাজিত হইতে পারে না। বিভাজিত হইতে পারে না মানে কি, আমরা জানি যে বেশিরভাগ কোষই বিভাজিত হইতে পারে, তাই না, যেটা আমরা পরবর্তী চ্যাপ্টার কোষ বিভাজনে ভালোভাবে শিখব, কিন্তু নিউরন ও বিভাজিত হতে পারে না। এখন প্রশ্ন আসতে পারে যে নিউরন কেন বিভাজিত হতে পারে না, তাই না, আসা স্বাভাবিক আমাদের মনে। কারণ হইল ভাই, কোষ বিভাজনের জন্য আমার একটা কোষীয় অঙ্গাণুর দরকার, সেই কোষীয় অঙ্গাণুটার নাম হইল সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা দরকার, তবে এমন না যে সেন্ট্রিওল ছাড়া আসলে কোষ বিভাজন যে করাই যায় না, এমন কোনো কথা নেই, করা যায়। তবে প্রাণী দেহের কথা বলতেছি, প্রাণী দেহের কোনো কোষ যদি সেন্ট্রিওল না থাকে তাহলে সেই কোষটা বিভাজিত হইতে পারে না। তবে তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন উদ্ভিদ কোষের যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো পড়তেছিলাম, ওই সময় বলছিলাম যে উদ্ভিদের কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, ঠিক আছে, বাট প্রাণী, প্রাণী কোষে কিন্তু সেন্ট্রিওল অবশ্যই থাকে, তবে সব কোষে থাকবে না। এই যে স্নায়ু কোষ, এই স্নায়ু কোষে কিন্তু আমাদের সেন্ট্রিওলটা থাকবে না, মনে আছে, সেন্ট্রিওল, তারপর অ্যাস্টার রে, এই জিনিসগুলা, যাক মনে না থাকলেও সমস্যা নাই, এগুলো আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে ভালোভাবে শিখব। তাহলে যেহেতু স্নায়ু কোষে সেন্ট্রিওল থাকে না, ফলে এই স্নায়ু কোষগুলা বিভাজিত হইতে পারে না। তবে সেন্ট্রিওল বাদে অন্য যত কোষীয় অঙ্গাণু আছে, যেমন গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, এগুলো সবই কিন্তু থাকে, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা প্রশ্ন করি তো, বলো তো এই নিউরনে কি আমাদের ক্লোরোপ্লাস্ট থাকবে, প্লাস্টিড কি থাকবে নিউরনে? দেখো সব থাকবে বইলা তোমরা আবার কেউ এমন মনে করো না যে নিউরনে প্লাস্টিড থাকবে। প্লাস্টিড কিন্তু উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। প্লাস্টিড কোনো প্রাণী কোষেই কখনোই থাকবে না, এটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকবে। যাক, এগুলো কিছু গেল কিছু কথাবার্তা। তাহলে অ্যাকশন যদি আমি তোমার সংজ্ঞা দিতে বলি যে অ্যাকশন জিনিসটা আসলে কি, দেখো অ্যাকশন কিন্তু এই যে কোষ দেহ থেকে বের হয়েছে, ঠিক আছে, কোষ দেহ থেকে বের হয়েছে, আর এই অ্যাকশনটাই মানে পাশাপাশি যে নিউরনটা আছে সেই নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হবে, তাই না। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ, এখন আর তেমন কিছু নাই, এখানে যা যা পড়াইলাম সেই কথাগুলোই বলা আছে, যে নিউরনের সাইটোপ্লাজমে আমাদের এই যে সেন্ট্রিওল থাকে না, তাই নিউরন বিভাজিত হইতে পারে না। আবার কোষদের চারদিকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে, এগুলো শাখাযুক্ত। এক্সনেরও কিন্তু শাখা আছে, এই যে এক্সনের যে প্রান্ত, ঠিক আছে, টার্মিনাল। ডেনড্রনের আবার যে শাখা আছে সেগুলোকে আমরা বলি ডেনড্রাইট। এই ডেনড্রাইট কিন্তু এক বা একাধিক হইতে পারে, যেমন এখানে কিন্তু এই যে দেখ কতগুলো ডেনড্রাইট আছে, একটা দুইটা অনেকগুলো ডেনড্রাইট, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাক্সনকে, অ্যাক্সন হলো নিউরনের কোষদেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্তু পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে, তাকে অ্যাক্সন বলে। একটু আগে আমি যে কথাটা বললাম, একটা নিউরনের কোষদেহ থেকে বের হইবে, আর পাশাপাশি যে নিউরনটা আছে সেটা ডেনড্রাইটের সাথে যুক্ত হবে, আর কিছুই না।
আর এইটা মনে রাখবে, এটা মাস্ট মনে রাখা যে প্রত্যেকটা নিউরনে কিন্তু আমার একটা মাত্র অ্যাকশনই থাকবে, ঠিক আছে? এই দেখছো অ্যাকশন কয়টা, এই একটা অ্যাকশন, এই কয়টা অ্যাকশন, একটা অ্যাকশন, এটা জানি ভুল না হয়। তবে ডেনড্রাইট কিন্তু অনেকগুলো আছে। এখন এই যে আমার ডেনড্রন আর অ্যাকশন যেখানে মিলিত হয়েছে, এই জায়গাটার দিকে একটু লক্ষ্য করো তো ভাই, এই যে এই জায়গাটা দেখলা, এটার অ্যাকশন এইটা ডেনড্রাইটের সাথে যুক্ত হইতেছে, একটা স্নায়ুর সন্ধি হয়েছে, তাই না? এই এই জায়গা, এই জিনিসটা কি বলা হয়, সিনেপস, ঠিক আছে? সিনেপস বা স্নায়ু সন্ধি, দুইটা স্নায়ুর যেদিকে সন্ধি হয়েছে। এই সিন্যাপসের মাধ্যমেই অ্যাকচুয়ালি সাপোজ আমাদের এইখানে একটা ও মনে করো একটা বার্তা পাইছে, ঠিক আছে? একটা উদ্দীপনা এখানে আসছে, সেই উদ্দীপনাটা এইভাবে এইভাবে আস্তে আস্তে এই পাশের নিউরনে আসলো, তারপর এই নিউরন থেকে এর পাশে যে নিউরন আছে সেইখানে চলে যাবে, বুঝছো? এই সিন্যাপসের মাধ্যমে কিন্তু জিনিসগুলো হয়। যদি সিন্যাপস বা কানেকশনটা না থাকতো তাইলে কিন্তু এই নিউরন যে সংকেতটা পাইছে সেটা কিন্তু পাশের নিউরনে কখনো পাঠাইতে পারতো না। কমন সেন্স, তাই না? আচ্ছা, তো সিন্যাপসের মধ্য দিয়েই এক নিউরন থেকে পরবর্তী নিউরনে উদ্দীপনা পরিবাহিত হয়। তো স্নায়ু টিস্যু কি করে, এই যে উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়, মস্তিষ্ক আবার ওই অনুযায়ী একটা সাড়া প্রদান করে, ঠিক আছে? এই যে মেমোরাইজ বা মুখস্থ করার যে ব্যাপার স্যাপার আছে স্নায়ু টিস্যু, আচ্ছা যাক এগুলো রিডিং পড়ে না আর কি, তেমন কিছু এখানে নাই। তাহলে আমাদের স্নায়ু টিস্যু কিন্তু শেষ। এখানে এখানে আর তেমন কিছু আসলে নাই। তোমরা একটু এই পাশটা, এই যে জিনিসটা একটু রিডিং পড়ে, এখানে বোঝানোর তেমন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কোষ তো প্রথমেই আমাদের শেষ, আজকে কিন্তু আমাদের টিস্যু শেষ হয়ে গেল। এখন আমাদের বাকি আছে অঙ্গতন্ত্র। তাহলে আমরা আগামী ক্লাসে অঙ্গতন্ত্র সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আজকে ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।